নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর স্মৃতিচারণায় সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রবাবু বলেছেন, শিশিরবাবুকে কংগ্রেস যে সম্বর্ধনাটা দিয়েছিল সেটার কথাই আমার প্রথমে মনে পড়ছে। আমি পরে একদিন জিজ্ঞেস করেছিলাম যে কংগ্রেসের সম্বর্ধনায় হঠাৎ করে গেলেন কেন। তিনি বললেন, সতীশ ঘোষ চিঠি লিখে বলে দিয়েছিল প্লিজ ডোন্ট সে নো। এতদিনের বন্ধু না বলতে পারিনি। বিরাট প্যান্ডেল, প্রায় 1000-5 লোক। অহিন্দ্র চৌধুরী ছিলেন সভাপতি। ভাষণ দিতে উঠে বলেছিলাম, যারা ইতিহাস জানেন তারা সাল তারিখ দিয়ে বলতে পারবেন আচার্য শিশির কুমার কবে বঙ্গ রঙ্গমঞ্চে অভিনয় করেছিলেন প্রথমবারের জন্য। কিন্তু যারা সেদিন উপস্থিত ছিলেন তারা সেই আবির্ভাবই বলবো, সেই আবির্ভাবের গুরুত্ব অনুভব করতে পেরেছিলেন। আচার্য শিশির কুমার রঙ্গমঞ্চের পিতা। আমি অবশ্য আমাদের সময়কার রঙ্গমঞ্চের কথা বলছি, এ যুগে তিনি বঙ্গ রঙ্গমঞ্চের পিতামহ। ভাষণের শেষে পা জড়িয়ে ধরেছিলেন থিয়েটারের আবেগপ্রবণ দৃশ্যের সাদৃশ্যে। অহিন্দ্র চৌধুরী সেদিনের বক্তৃতা ও ইদানিংকালের লেখাগুলোর মধ্যে তার মিল নেই। সেদিন সম্বর্ধনার উত্তর দিতে উঠলেন শিশির কুমার। ভাবাবেগে তিলমাত্র বিচলিত নন তিনি। বলছিলেন, আজ এখানে যে সম্মান দেয়া হলো তা একটি দলের দেওয়া সম্মান। সেই দল রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু দলের বদল হয়, রাষ্ট্রেরও বদল হয়। অতএব এ সম্মান দলের বলেই গ্রহণ করলাম, জাতির বলে নয়। আর 30 বছর ধরে নাট্যশালার সেবা করে আসছি বলেই এই সম্মান। অতএব আমাকে সম্মানিত করে নাট্যশালাকেই সম্মানিত করা হলো এবং নাট্যশালাকে সম্মান দিয়ে এই দল নিজেকে সম্মানিত করলো। সত্যি জাতি হিসাবে আমরা শিশির কুমারকে কতখানি সম্মান দিয়েছি। দেনার দায়ে শ্রীরঙ্গম বন্ধ হয়ে গেছে। মূর্খ এবং অর্ধশিক্ষিতদের অপবাদ ও নিন্দাবাদে তিনি অভিষিক্ত হয়েছেন। কৃতকর্ম লেখা হয়েছে তার ওপর, অথচ তার মৃত্যু হলে কত বড় ইতিহাসের অপমৃত্যু হবে। শিশির কুমারের আবির্ভাবকে বুঝতেন রবীন্দ্রনাথ। মৃত্যুর আগে শেষ যখন দেখা হয়েছিল তখন বলেছিলেন, শিশির, আমার বইগুলো তুমি অন্তত একবার করো, অন্তত ওই রক্তকরবী, মুক্তধারা। শিশিরবাবু দুঃখ করতেন সেগুলো করা হলো না বলে। রক্তকরবী করার জন্য একসময় প্রায় সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়েছিল শিশির কুমারের থিয়েটারে, কিন্তু নন্দিনী পছন্দ হলো না রবীন্দ্রনাথের। প্রভাদেবী এবং আরও যারা ছিলেন সবাই মোটা হয়ে গিয়েছিলেন তখন। রবীন্দ্রনাথ কেবলই বলেন, মোটা মেয়ে দিয়ে আমার নন্দিনী হবে না। হঠাৎ কি মনে হলো, বিশ্বনাথ ভাদুরীতে ধরলেন, বললেন, এই তো ওকে দিয়ে চমৎকার নন্দিনী মানাবে। শিশিরবাবু যত বলেন সে কি করে হয়, বাংলা পেশাদার থিয়েটারে ওটা চলে না। রবীন্দ্রনাথ তত বলেন, কেন হবে না, শেক্সপিয়ারের যুগে তো হতো। ইতিহাস টেনে আনলেন রবীন্দ্রনাথ। দেশ বিদেশের নাট্যাভিনয়ে আলোচনা করে দেখাতে লাগলেন, স্ত্রী ভূমিকায় স্ত্রীলোক দিয়েই যে অভিনয় করতে হবে এ ধারণা স্থূল। রঙ্গমঞ্চ প্রবন্ধে রবীন্দ্রনাথের কথা মনে পড়ে, বাগানকে যে অবিকল বাগান আঁকিয়াই খাড়া করিতে হইবে এবং স্ত্রী চরিত্র অকৃত্রিম স্ত্রীলোককে দিয়াই অভিনয় করাইতে হইবে, এইরূপ অত্যন্ত স্থূল বিলাতি বর্বরতা পরিহার করিবার সময় আসিয়াছে। যাই হোক, বাংলাদেশের পেশাদার রঙ্গমঞ্চে এই ব্যাপারটা সম্ভব ছিল না, তাই সে যাত্রায় নন্দিনীর সমস্যা মিটল না। শিশির কুমার তখনও মাঝে মাঝে রক্তকরবী পরিকল্পনার কথা বলতেন। লাল আলো ব্যবহারের ইচ্ছে ছিল তার, আর রক্তকরবীর কোন একটা সাজেশন রাখার ইচ্ছে ছিল সেটে। রাজার ভূমিকায় অভিনয় করতেন নিজে, যদি শেষ পর্যন্ত রক্তকরবী মঞ্চস্থ হতো। আর মুক্তধারায় রবীন্দ্রনাথ চেয়েছিলেন উনি ধনঞ্জয় বৈরাগী করুন। তাতে শিশিরবাবু বলেছিলেন, গুরুদেব, আমি তো গান গাইতে পারবো না। রবীন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন, তুমি যদি আমার ধনঞ্জয় করো তাহলে গান গাইতে হবে না, তুমি আবৃত্তি করে বলে দিও, তাহলেই চলবে। দরকার হয়তো একটু আধটু বদলে নিও। এই প্রয়োজন মতো পরিবর্তনের স্বাধীনতাও রবীন্দ্রনাথ শিশিরবাবুকে দিয়েছেন। শিশির কুমার বলতেন, শরৎদার এসব বিষয়ে বাজবিচার ছিল খুব বেশি, কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন অত্যন্ত উদার। সীতা দেখার পর রবীন্দ্রনাথ বলতেন, এই নাটকটি নয়, তোমায় আমি নাটক লিখে দেব। এরপর চিরকুমার সভা নাকি প্রথম শিশির কুমারের জন্যই লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীকালে কিছুদিন যোগাযোগ হয়নি দুজনের। রোগশয্যায় তখন রবীন্দ্রনাথ। ফোন করেছেন, শুনেছেন কবি অসুস্থ এবং সেই সময় আর্ট থিয়েটারে নাটক চেয়েছে। রবীন্দ্রনাথ তাদেরই দিয়েছেন। পরে অভিনয় দেখে তার ভালো লেগেছিল, এমনই একটা কথা চালু আছে। অহিন্দ্র চৌধুরী, চন্দ্রবাবু আমি দেখেছি, ওরকম অভিনয় কোনো রুচিশীল লোকের ভালো লাগে না। যাই হোক, পরে শিশিরবাবুকে রবীন্দ্রনাথ বলেছিলেন যে, শিশির, তুমি আগে কেন এলে না, তুমি আমার নাটক করো। রবীন্দ্রনাথ এবার দিলেন গোড়ায় গলদ। শিশিরবাবু বললেন, কিছুদিন পরে যে অমুক অমুক জায়গায় বদলাতে হবে,
রবীন্দ্রনাথ সম্মত, রাত্রি জেগে বদল করলেন। পরের দিন সকালে পাণ্ডুলিপিটি শিশিরবাবুর হাতে দিয়ে বললেন, আমার এই শরীরে আর খাটতে পারবো না, দরকার হলে তুমি তোমার মতো বদল করে নিও। তারপর শিশিরবাবু যখন উঠছেন তখন বললেন, দেখি দাও তো, নামটা বদলে দিই। শিশিরবাবু বললেন, সে কি, আবার নাম বদলাবেন কেন? ওই নামে বিজ্ঞাপন হয়ে গেছে। রবীন্দ্রনাথ বললেন, তা হোক, নাম দিলাম শেষ রক্ষা। একটু মুচকি এসে বললেন, গোড়ায় একটু গলদ ছিল, তা শেষ রক্ষা তো হলো। রবীন্দ্রনাথ প্রায়ই শিশিরবাবুকে বলতেন, শিশির, তোমার ওসব কাজ নয়, পেশাদার থিয়েটার অন্য লোক চালাবে, তুমি একটা সেরা ছেলে মেয়েদের নিয়ে দল করো, আলাদা স্টেজ থাকবে, সেখানে তুমি এক্সপেরিমেন্ট করবে। একদল লোক আছে যারা বলে শিশির কুমার কাউকে কিছু দিয়ে গেলেন না। কি উদ্ভট কথা, শিল্পবিদ্যা কাউকে দেওয়া যায় না। এটা কি সারা জীবন টাকা জমানোর মতো যে শেষকালে টাকাটা দিয়ে গেলাম? যে শিল্পী হবে, শিল্প তাকে অর্জন করতে হয়। শিল্পের জাজিমে কেউ তাকে হাতে ধরে বসিয়ে দেবে না, এমনকি শিশির কুমারও না। তাছাড়া গোটা বাংলা থিয়েটারটাই তো শিশির কুমারের তৈরি করা। আর অভিনেতা মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য, যোগেশ চৌধুরী, এরা বন্ধুস্থানীয় ছিলেন তার। কিন্তু অভিনয় শিক্ষা তো শিশির কুমারের কাছেই। প্রভাদেবীর মতো অভিনেত্রী পৃথিবীতে বিরল, তিনিও তো শিশিরবাবুরই সৃষ্টি। বিশ্বনাথ ভাদুরী, শৈলেন চৌধুরী, কানু বন্দ্যোপাধ্যায়, কত ভালো ভালো অভিনেতার নাম করব। শিশিরবাবুর অভিনয় দেখে প্রত্যক্ষে বা পরোক্ষে প্রভাবিত হননি এমন অভিনেতা বঙ্গদেশে নেই। অভিনয়ে কেমন করতে হবে এই ব্যাপারটা তিনি হয়তো হাত ধরে সকলকে শেখাননি, কিন্তু অভিনয়ের এমন একটা আদর্শ তৈরি করেছেন যা সমস্ত বাংলা স্টেজ জানে, জ্ঞানে অজ্ঞানে তাকে অনুসরণ করেছে। আর প্রযোজনা করা ব্যাপারটাই তো তার। আগে নাট্যশালার সব বিভাগে নজর দিয়ে অভিনয় হতো না। শিশিরবাবুই বাংলা রঙ্গমঞ্চের প্রথম প্রয়োগকর্তা। শিশির কুমার নিজে কোনো বড় অভিনেতার কাছ থেকে প্রত্যক্ষ শিক্ষা পাননি, তবে কয়েকজনের অভিনয় দেখেই অভিনয় শিক্ষা করেছেন একথা স্বীকার করতেন। আধুনিক মঞ্চের অনেক রথী মহারথীও শিশির ভাদুরীর কাছ থেকেই অভিনয় শিখেছেন, কেউ দেখে, কেউ হাতে, কেউ বা নকল করে। কিন্তু তাদের অনেকেই এত কমপ্লেক্সে ভোগেন যে শিশির ভাদুরীকে অস্বীকার করতে পারলে যেন বেঁচে যান। একদিন শিশির কুমারকে প্রশ্ন করেছিলাম, আপনার পূর্বসূরি হিসাবে কাদের নাম করবেন? বললেন, আমার অভিনয়ে বড় প্রভাব হলো গিরিশবাবুর, তাছাড়া আরও কয়েকজন আছেন, যেমন অর্ধেন্দুশেখর মুস্তাফি এবং রবীন্দ্রনাথ। গিরিশবাবুকে যে আমি গুরু বলি তার কারণ এই নয় যে তিনি হাতে ধরে একটি লাইনও আমাকে শিখিয়েছেন, কারণ এই যে তার অভিনয় দেখেই আমি শিখেছি অভিনয় কাকে বলে। শিশিরবাবু নিয়মিত থিয়েটার দেখতেন এবং ভালো ভালো অভিনেতাদের অভিনয় দেখেছেন তিনি। তার শিক্ষার মূলে আরেকটা জিনিস ছিল, সেটা হলো নির্ভরযোগ্য ভালো সমালোচকের সামনে অভিনয় করা। অধ্যাপনার কাজও ছিল তার অন্য একটি কাজের মধ্যে। ছাত্রাবস্থায় প্রায় 10 বছর ইউনিভার্সিটি ইনস্টিটিউট শিশির কুমার পেয়েছিলেন যথা পরীক্ষা নিরীক্ষা করবার জন্য। সেটাই তার ওয়ার্কশপ পিরিয়ড। সেখানে গুরুদাস বন্দ্যোপাধ্যায়, বিনয় সরকারের মতন লোকেরা যেভাবে অভিনয়ের সমালোচনা করতেন তা শিশিরবাবুকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এসব কথা উনি প্রায় বলতেন ভালো সমালোচনা ভালো অভিনয়ের পক্ষে অপরিহার্য। গিরিশবাবুকে শিশির কুমার গুরু বলে শ্রদ্ধা করলেও ভারতবর্ষের সব থেকে বড় অভিনেতা বলতেন অর্ধেন্দুশেখর মুস্তাফিকে। বলতেন, পৃথিবীর সব জায়গায় অভিনয় দেখিনি, যত জায়গায় দেখেছি, নেভার সিন অ্যান অ্যাক্টর হু কুড চেঞ্জ হিজ ভয়েস। অর্ধেন্দুশেখর পারতেন একই নাটকে দুটো চরিত্রে অভিনয় করতেন ভিন্ন গলায়। প্রতাপাদিত্য নাটকে বিক্রমাদিত্য আর রডার ভূমিকায় একসঙ্গে অভিনয় করতেন। দুটো আলাদা মানুষ, হাঁটা চলা, এমনকি কণ্ঠস্বর পর্যন্ত আলাদা। এমনই গুণ ছিল তার। যে কোনো পাঠ করতেন তাতেই ডুবে যেতে পারতেন, আর অত্যন্ত স্বাভাবিক ছিল তার অভিনয়। গিরিশবাবুর যেন সমস্ত পাঠ মানাতো না। প্রশ্ন করেছি, রবীন্দ্রনাথের অভিনয় কীরকম ছিল? বলেছেন, হি ওয়াজ আ গ্রেট অ্যাক্টার, নো ডাউট আ গ্রেট অ্যাক্টার, কিন্তু লিমিটেশন ছিল, দেহকে গোপন করতে জানতেন না। তাছাড়া যখনই কোনো মহৎ ইমোশনের প্রকাশ থাকতো চরিত্রের মধ্যে, সেই তখনই ফাঁক দিয়ে রবীন্দ্রনাথ বেরিয়ে পড়তেন। অত বড় জিনিয়াসের পক্ষে আত্মগোপন করা শক্ত ছিল। আমি বলেছিলাম, কবির ব্যক্তিত্ব সাবজেক্টিভ, অভিনেতার অবজেক্টিভ, বোধহয় ছাপিয়ে যেত। বলতেন, তাই হবে। আর একটা কথা, উনি আর কারো নাটকে কখনো অভিনয় করেননি, এটাও একটা লিমিটেশন। কেননা অন্য ধরনের পাঠে কীরকম সাকসেসফুল হতেন বলা শক্ত। প্রশ্ন করলাম, চেহারা কীরকম ছিল? বলেন, অপূর্ব। ওইটাই হাফ দ্য শো ওয়াজ ডান। অপূর্ব স্বাস্থ্য, আর সব থেকে সুন্দর ছিল মুখ, টেরেবল এক্সপ্রেসিভ। জিজ্ঞেস করলাম, গলা? উত্তর দিলেন, বিউটিফুল। অমন গলার মোচর যাকে বলে মডিউলেশন, সে গিরিশবাবু ছাড়া আর কারো শুনিনি। তবে খুব সরু এবং হাই পিচড গলা। আর যৌবনে সুরেলা অভিনয় করতেন, পরে সে দোষ তার কাটে। অবনীন্দ্রনাথকে শিশিরবাবু অভিনেতা হিসেবে আরও বড় মনে করতেন। অবনীন্দ্রনাথের ওই অর্ধেন্দুশেখরের মতো গুণ ছিল, যে কোনো চরিত্রে রূপ দিতে পারতেন। গিভ হিম এনি পার্ট অ্যান্ড হি উইল ডু ইট। ঠাকুরবাড়ির আরও একজন ভালো অভিনেতা দীনেন্দ্রনাথ।
আমার বিশেষ বন্ধু ছিলেন, দিনুদা বলে ডাকতাম। তপতির সময় সমস্ত গানগুলো শিখিয়েছিলেন। রবীন্দ্রনাথের গান আমার স্টেজে থাকলে উনিই শেখাতেন। আগে কত বলেছি, কেন বিশ্বভারতীতে পড়ে আছেন, চলে আসুন আমার স্টেজে, তখনও আসেননি। বলতেন যত অসুবিধেই হোক সূর্যের কাছাকাছি আছি। পরে বিশ্বভারতীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কিন্তু তখন আমার থিয়েটারের এমন অবস্থা নয় যে দিনুদাকে রাখতে পারি। এইখানে একটু ক্ষোভের সঙ্গে বলেন, কিন্তু এই সকল গানের ভাণ্ডারী, সকল সুরের কাণ্ডারিকে রবীন্দ্রনাথ জীর্ণ বসনের মতো পরিত্যাগ করেছিলেন। শিশিরবাবু একদিন যোগেশের সম্পর্কে বলছিলেন যে দৃশ্যটিতে যোগেশ পরিবারের সকলকে প্রশ্ন করে বেনামি করার বিষয়ে, এবং সকলে যখন যোগেশের সম্মানের চেয়ে টাকার উদ্ধারটাই বড় করে দেখে তখন উনি কী ধরনের অভিনয় করতেন সেটাই বোঝাচ্ছিলেন আমায়। বললেন ব্যাংক ফেল হলো বলে মদ খেতে আরম্ভ করলো, এটাকে গুরুত্ব দিলে ট্র্যাজিক ডিগনিটিটাই আর থাকে না। তাই ওই সিনটা আমি দ্রুত শেষ করি, বরং এই দৃশ্যটা যে অভিমান, সেটার ভেতরে মধ্যবিত্ত পরিবারের, একান্নবর্তী পরিবারের যে ছবিটা আছে, অধঃপতনে যাওয়ার, ট্র্যাজিক হওয়ার পয়েন্ট যোগেশের এইখানটাই সব থেকে বেশি। ওই যে একটা অভিমান, কেউ তাকে বুঝলো না, সংসারে তার মূল্য পেলে না, এ এক নিদারুণ অভিমান। শিশির কুমারের সঙ্গে তার পরিবারের সম্পর্কটা কি খুব জানতে ইচ্ছা করত। শিশির কুমার ছিলেন বড় চাপা স্বভাবের মানুষ, নিজের কথায় একেবারেই চলতে চান না। অনেক সময় আমাকে বলেছেন অনেক কথা, কিন্তু বলেই বলেছেন দিস ইজ স্ট্রিক্টলি বিটুইন ইউ অ্যান্ড মি। আমার ইচ্ছে করে বলতে, কিন্তু বলতে পারি না। তাছাড়া সব থেকে বড় পরিচয় তো রয়েছে তার অভিনয়। চরিত্রটি কেন করছেন, কেন, সেই দিকগুলো শিশির কুমারের ব্যক্তিত্বের সঙ্গে একাত্ম হয়ে গেছে। সেদিন যেমন হাসতে হাসতে একটা কথা বলেছিলেন, আগের দিন বেলেঘাটায় মাইকেল মধুসূদন অভিনয় হলো। পরের দিন গিয়েছি, জিজ্ঞেস করলাম মাইকেল কেমন হলো, বললেন অভিনয় খুব জমেছিল, ভেরি সাকসেসফুল। তারপর গালভরা হাসির সঙ্গে বলেন, আরে বাপু কেন হবে না, টেক অ্যাওয়ে দ্য মাইকেল ফ্রম দ্যাট প্লে মাইকেল মধুসূদন, অ্যান্ড দ্যাট ইজ শিশির কুমার ভাদুড়ী। নিজের জীবনের যত দুঃখ, যত খেদ সব মাইকেলের মুখ দিয়ে বলেছি। যে কথাটা অসংখ্যবার মনে মনে ভেবেছি, যেই কথাটা এত অসংকোচে এমন নির্মম হাসির সঙ্গে উনি বলতে পারতেন, সেটা আমি ভাবিনি। আসলে সমস্ত অভিনয়েই মানুষ নিজেকে সাবলিমেট করে। সাজানো বাগান শুকিয়ে গেল, এ কথার যে বেদনা তা শুধু যোগেশের পার্টিকুলার নয়, জীবনের যত অচরিতার্থতার বেদনা সব যেন এই লাইনটিতে এসে জড়ো হয়। যোগেশ নিয়ে শিশির কুমারের সঙ্গে যে গল্প হয়েছে তার ইয়ত্তা নেই। একদিন শিশিরবাবু যোগেশ সম্পর্কে তার ব্যাখ্যা করেছিলেন। অপরেশবাবু রঙ্গালয়ে 30 বছর বইটাতে গিরিশবাবুর যোগেশ অভিনয়ের একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা মনে হয়েছিল শিশিরবাবুর যোগেশ অনেকটা গিরিশবাবুর যোগেশেরই ধারণায় গড়ে ওঠে। শিশিরবাবুর যোগেশের খান কয়েক ছবি দেখেও একথা মনে উকি দিত। শিশিরবাবুর ব্যাখ্যা শুনে একথা আরও মনে হলো ওকে বলতে। ইনি বললেন, হ্যাঁ সে কথা ঠিক, সেই ব্যাখ্যায় আমার অনেক দিক থেকে ঠিক মনে হয়েছে। আর রঙ্গালয়ে 30 বছর বইটা খুব ভালো, নাট্য সাংবাদিকতা ওই রকম পর্যায়ে হওয়া উচিত। বইটা নিয়ে কথা হতে গেলে আমি বললাম, প্রথম যোগেশ তো অমৃত মিত্র, হ্যাঁ, তারপর আরও কয়েকজন করেন, তারপর গিরিশবাবু। আপনি বোধহয় ভুলে গেছেন অমৃতবাবুর পরেই গিরিশবাবু, মাঝখানে আর কেউ করেননি। কথাটা বলেই ভয় লাগলো, এরকম শুধরে দেওয়াটা হয়তো অভ্যস্ত নন উনি। শান্ত জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চাইলেন। তখন পুরো গল্পটা বললাম। মিনার ভাই গিরিশবাবু যোগ দিয়েছেন, নবপর্যায়ে প্রফুল্ল হবে, তাই দেখে স্টারও প্রফুল্ল মঞ্চস্থ করলো। তার আগে স্টারে প্রফুল্ল শিখিয়ে এসেছিলেন গিরিশবাবু। মহেন্দ্রলাল বসুকে যোগেশ শেখাচ্ছিলেন। একদিন রিহার্সালে মহেন্দ্রলাল বললেন, দেখুন আপনি যেমনটি শেখাচ্ছেন সব পারছি, কিন্তু ওই যে সাজানো বাগান শুকিয়ে গেল, ও আপনি যেমন বলেছেন আমার কিছুতেই হবে না। বুড়ো বয়সে কি অমৃতের কাছে হেরে যাব? আপনার পাঠ আপনিই করুন। তখন বাধ্য হয়ে গিরিশবাবু করলেন। শিশিরবাবু এতক্ষণ শুনছিলেন, এবারে প্রায় লাফ দিয়ে উঠলেন। বলবে না, ওই সাজানো বাগান যে শুনেছে সেই বলবে, এই আমি প্রত্যেকবার বলি, আর ভাবি আর বলবো না, ছেড়ে দেব। চুপ করে গেলেন আবেগে। আমি স্তম্ভিত। বললাম, আপনি দেখেছেন যোগেশ? বললেন, একবার নয়, অন্তত 10 বার। ওহ, সে কি ওয়ান্ডারফুল অভিনয়! সৌমিত্র যে না দেখেছে গিরিশবাবুর যোগেশ, সে ভাবতেও পারবে না কি অভিনয় গিরিশবাবু করেছিলেন, কি কণ্ঠস্বর। ওই রকম বিরাট অ্যাডভান্টেজ ছিল তার, ওরকম গলা কখনো শুনিনি। আমার কাছে শিশির কুমারের যোগেশ বিস্ময়। মনে হয় মানুষে এরকম অভিনয় কি করে করে। সেই শিশির কুমার গিরিশবাবুর যোগেশ বলতে অজ্ঞান। গিরিশবাবুর অভিনয় সম্পর্কে শিশিরবাবু আর একটা কথাও বলতেন, যা গভীরভাবে মনে আছে, কারণ শিশিরবাবুর অভিনয় দেখতে চিরকাল ওই কথাটাই মনে হতো। বলছিলেন, অর্ধেন্দু শেখর অভিনেতা হিসাবে অতুলনীয় ছিলেন, কিন্তু শিল্পী হিসেবে গিরিশবাবু মাঝে মাঝে যেন স্টেজের সঙ্গে অন্য জগতের একটা যোগ স্থাপন করে ফেলতেন। তখন আর তা যেন অভিনয় থাকতো না। একমাত্র শিশির কুমারের থিয়েটার দেখে ফিরেই মনে হতো একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হলো।
অভিনয় কেমন করে হয়, তার সীমাকে অতিক্রম করে কেমন করে একাত্ম হয়ে যেতে হয়, শিশির কুমারের অভিনয় দেখে তা বুঝেছি। কখনো হাততালি দিইনি ওর স্টেজে, অথচ আনন্দের সমুদ্রের মতো হয়ে বাড়ি ফিরেছি। আবেগগুলো নিয়ে যেমন খুশি মথিত করেছেন শিশিরবাবু, স্টেজের ওপরে বাইরে বেরিয়ে দেখেছি সমস্ত আবেগ জমাট বেঁধে গেছে। শুধুমাত্র শিশির কুমারকে দেখার অভিজ্ঞতা নিয়ে এপিক রচনা করতে পারি, সে কথা শিশিরবাবুকে কোনোদিন মুখ ফুটে বলা হয়নি। ইচ্ছে হলেও কোনোদিন ওকে বলতে পারেনি যে আপনি পৃথিবীর একটি মহত্তম সৃষ্টি থেকে বঞ্চিত, কারণ আপনি নিজে শিশির কুমারের অভিনয় দেখলেন না। শুধু ওর মুখ থেকে শুনেছি গিরিশবাবুকে কেমন দেখেছেন রবীন্দ্রনাথকে, অর্ধেন্দ্রশেখর মুস্তাফিকে, কেমন দেখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে। বোধহয় এতক্ষণ আপনারা শুনলেন রঙ্গমঞ্চের নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ির সম্পর্কে বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ। উঠে এলো নানান অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।